অনেকে হয়তো মনে করেন যে ইলেকট্রিক্যাল কনসালটেন্সি বলতে অটোক্যাড বা এসএলডি এই জিনিসগুলোকে মিন করা হয়। রিয়েল লাইফের ব্যাপারগুলো কিন্তু মোটেও এরকম না। যেমন ধরেন কারোর হয়তো একটা হসপিটালের ডিজাইন প্রয়োজন, সে হয়তো এমন একজন ইলেকট্রিক্যাল কনসালটেন্টকে বের করবে যে হসপিটাল নিয়ে তাকে একটা কমপ্লিট প্র্যাকটিক্যাল সলিউশন দিবে, তার হয়তো অটোক্যাড না জানলেও চলে। তো আজকের ভিডিওতে আসলে আমরা এটা বের করার চেষ্টা করবো যে রিয়েল লাইফে কনসালটেন্সি বলতে আসলে আমরা কি বুঝি, বা এই সেক্টরটা আসলে কিভাবে ওয়ার্ক করে, বা আপনি কিভাবে টপ কনসালটেন্ট হিসেবে নিজেকে গড়ে তুলতে পারেন। তো যেহেতু আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমরা কয়েকটা পর্বে এটাকে ভাগ করেছি। তো আজকের পর্বটা মোটামুটি 10 মিনিটের মতো হবে। সো ফুল ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। তো মনে করেন যে আপনি এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ের কমপ্লিট ইলেকট্রিক্যাল ড্রয়িং, ডিজাইন, এভরিথিং আপনি করেছেন। সো যদি আপনাকে এখন প্রেজেন্টেশনের জন্য ডাকা হয়, বা হয়তো ক্লায়েন্ট আপনাকে বলেছে যে আমাদের সামনে একটা প্রেজেন্টেশন দেন, নর্মালি আমরা কীরকম প্রিপারেশন নিব, যে হয়তো আমি সাবস্টেশনের ডিজাইন ঠিকমতো করেছি কিনা, আমার কোডে কোনো প্রবলেমগুলো আছে কিনা, বা আমি লোডটা ঠিকমতো ক্যালকুলেট করেছি নাকি, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখে যাই। তো আমাদের ক্ষেত্রে যেটা হয়েছিল যে ক্লায়েন্ট আমাদেরকে জিজ্ঞাসা করেছিল যে এই বিল্ডিংয়ে তো কমার্শিয়াল পার্ট আছে এবং রেসিডেন্সিয়ালে প্রায় 126টা ইউনিট আছে। তো আপনি এই 126টি ইউনিটে যে আমাদের 3টা করে এসি আছে, সো অলমোস্ট প্রায় 400টা এসি আছে। তো এসিগুলো থেকে যে আমাদের পানিটা বের হবে, সো এই পানিটা বের করার জন্য আপনার অপশনটা কি আছে? সো ব্যাপারটা চিন্তা করেছেন যে রিয়েল লাইফে ব্যাপারগুলো কিন্তু এরকমই থাকে, যে আপনি যদি এই ডিটেলসটা না বুঝেন যে এসিটা যদি ব্যবহার করা হয়, এখান থেকে আপনার আউটডোরে কানেকশন নিতে হবে, বা আপনার এখান থেকে ড্রেন পাইপের মাধ্যমে পানিটা বের করতে হবে। সো এই জিনিসগুলো যদি না বুঝেন, তাহলে কিন্তু আসলে ওই কনসালটেন্সি জায়গা থেকে আপনি কিন্তু পিছিয়ে পড়বেন। আবার চিন্তা করেন, আমি আপনাকে আরেকটা অপশন দিই, যে হয়তো যারা আপনাকে কাজ দিয়েছে, বা মনে করেন যাদের কাছে আপনি কাজটা নিয়েছেন, তারা হয়তো আপনাকে বলেছেন যে আপনি আপনাকে ডিজাইন এবং ড্রয়িংটা করে দিবেন। এখন দেখা গেলো কি যে প্রেজেন্টেশনের মধ্যে ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে এই যে এন্টায়ার বিল্ডিংটা আছে, এই বিল্ডিংয়ের যদি আমি ইলেকট্রিক্যালের জন্য কতটা খরচ হবে, যদি এই কস্টিংটা বের করতে চাই, আপনি কি হেল্প করতে পারেন কিনা। মানে আপনাকে জানতে চাওয়া হয়েছে আপনার কাছে যে এই বিল্ডিংয়ের ইলেকট্রিক্যাল কস্টিংটা কত আসে। এখন আপনি বলেন তো যে এই ধরনের সিচুয়েশনে কি আপনি বলতে পারবেন যে আমি তো আসলে কস্ট এস্টিমেটটা করি নাই, বা আসলে এইটা আমার পাত না, বা এটা আসলে এইভাবে বলা যায় কিনা। নর্মালি যেটা হয় যে এই টাইপের সিনারিওগুলোতে আপনি আপনার এক্সপার্টিস দিয়ে কিন্তু বের হয়ে আসতে হয়। যেমন ধরেন আপনি যদি না জানেন, তাহলে কিন্তু আপনার পক্ষে কোনোভাবে বলা সম্ভব না যে এই বিল্ডিংয়ে ঠিক কত টাকা ইলেকট্রিক্যালের জন্য কস্টিং আসতে পারে, বা যে এই টাইপের কাজগুলো করে সে, বা নর্মালি এই কাজগুলো প্রতিনিয়ত করে, সে কিন্তু একটা আইডিয়া করে বলতে পারবে যে সাধারণত হয়তো এই বিল্ডিংয়ের রেসিডেন্সিয়াল পার্টের জন্য হয়তো পার স্কোয়ার ফিটে আমার 250 টাকা থেকে শুরু করে হয়তো 320 টাকার মতো খরচ হতে পারে। সো এমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার এই যে প্রেজেন্টেশন স্কিল, বা এই যে আপনার রিয়েল লাইফ নলেজ, সেটা কিন্তু আপনাকে নতুন একটা কাজ পেতে অনেকভাবে আপনাকে হেল্প করতে পারে। আবার ধরেন আমি আপনাকে আরেকটা সিনারিওর কথা বলি, যে আমরা সবাই কিন্তু জানি যে একটা বিল্ডিংয়ে যদি, বা যে কোনো একটা প্রজেক্টে, লাইক আমার যদি মনে করেন 5000 কিলোওয়াটের বেশি লোড হয়, সেক্ষেত্রে আমাদেরকে 11 কেবিতে লাইন আসলে দেওয়ার কথা না, সেক্ষেত্রে আমাকে 33 কেবি লাইন দেওয়া হয়, রাইট? সো এটা কিন্তু অনেকটা মুখস্থ করার মতো একটা ব্যাপার আমাদের মধ্যে চলে এসেছে। এখন ধরেন আপনার প্রজেক্টে হয়তো 4700 কিলোওয়াটের মতো লোড আছে, হ্যাঁ? সো এটা হয়তো একটা প্রজেক্টের বড় অনেকগুলো বিল্ডিং আছে, সেই বিল্ডিংগুলোর সম্বন্ধে আপনি 4700 কিলোওয়াটের মতো একটা লোড চলে আসছে। তখন কিন্তু আপনি বুঝতেছেন যে এখানে আমার 11 কেবি লাইন নিলেই হয়তো হবে। তো অনেক সময় এমনও কন্ডিশন আসতে পারে যে আপনি হয়তো এখন যে প্রজেক্টে কাজ করছেন, রাইট? তো সেই প্রজেক্টে হয়তো এই মোমেন্টে কিছু বিল্ডিং হবে না, হয়তো সেকেন্ড ফেজে বা থার্ড ফেজে হয়তো আরও কিছু বিল্ডিং আসবে। তো যে প্রো কনসালটেন্ট, যে আসলে এই ব্যাপারগুলো জানে, সে হয়তো চিন্তা করতে পারে যে আমার তো 4700 কিলোওয়াটের মতো লোড আসে, হয়তো নেক্সট টাইম আমাকে এই লোডটা ইনক্রিজ করে হয়তো 6000 কিলোওয়াটের মতো চলে আসবে। তো সেই ক্ষেত্রে সে হয়তো প্রপোজ করতে পারে যে আমি হয়তো এই মোমেন্টে 11 কেবি লাইন যদি নিই, হয়তো নেক্সট টাইম আমাকে যখন লোডটা ইনক্রিজ করবে, তখন কিন্তু আমাকে আবার 33 কেবি লাইন নিতে হবে। তখন কিন্তু আমার আর 11 কেবি নেওয়ার কোনো যৌক্তিকতা থাকবে না, তখন কিন্তু আমাকে এই পুরো সেটআপটা ফেলে দিয়ে আবার 33 কেবির দিকে মুভ করতে হবে। তখন হয়তো সে ক্লায়েন্টকে প্রপোজ করতে পারে যে না, মেবি আমার 11 কেবিটা বেটার না, সব দিক থেকে বিবেচনা করে 33 কেবি লাগতে পারে। আবার এখানে প্র্যাকটিক্যাল আরেকটা জিনিস চিন্তা করেন, যে আমাদের এখানে যদিও বলা হয় যে 11 কেবি যে ফিডারগুলো থাকে, সেটা মোটামুটি 5000 কিলোওয়াটের মতো লোড বহন করার ক্ষমতা থাকে। কিন্তু যদি আপনি রিয়েল লাইফে কখনো চিন্তা করে দেখেন যে 11 কেবি যে লাইনগুলো আমরা নিই, ফিডারের ক্যাপাসিটি অনেক সময় 4000 কিলোওয়াটের মধ্যে কিন্তু হয়ে যায়। সো এর বেশি কিন্তু অনেক সময় পাওয়া যায় না। তো সেই জন্য যারা এই সেক্টর অনেকদিন ধরে ডিল করে, বা তারা জানে যে যদি আমার লোডটা এরকম খুব কাছাকাছি চলে যায়, বা ফিউচারে যদি আমার ইনক্রিজ করার পসিবিলিটি থাকে, সেক্ষেত্রে মেবি আমি 11 কেবির দিকে হয়তো যাবো না, আমি হয়তো 33 কেবির দিকে মুভ করবো, রাইট? সো এইরকম কন্ডিশনগুলো কিন্তু আপনাকে রিয়েল লাইফে কম বেশি ফেস করা লাগতে পারে। আবার ধরেন আমি আরেকটা কন্ডিশনের কথা আমি আপনাদেরকে এখন বলে দিই। ধরেন আপনার লোডটা আসে এরকম করে
হাউ টু সে যে ধরেন 5,000 কেভিএ এরকম করে 5,000 কেভিএ লোড আছে আপনার। তো আপনি এই 5,000 কেভিএ লোডের জন্য ঠিক কতগুলো ট্রান্সফর্মার ব্যবহার করবেন বা ট্রান্সফর্মারগুলো ক্যাপাসিটি আপনি কেমন রাখবেন। তো যদি আপনি কখনো এই রিয়েল লাইফে এই কাজগুলো করে থাকেন, সো আপনি যদি চিন্তা করেন যে আমি 5,000 কেভিএর একটা ট্রান্সফর্মার ইউজ করি, সো আমার 11 কেভি লাইন আছে, সেক্ষেত্রে মার্কেটে যা দেখবেন যে এই 5,000 কেভির কোনো ট্রান্সফর্মার আসলে মার্কেট অ্যাভেলেবল নাই। সো সেই ক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম দেখবেন 4,000 কেভির ট্রান্সফর্মারটা আছে। সো নর্মালি কেন 4,000 কেভি এর ট্রান্সফর্মার মার্কেট অ্যাভেলেবল থাকে, এর বেশি যেন থাকে না, সেটা আমরা অন্য একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে কভার করে দিব। তো আপনি তো চিন্তা করতে পারেন যে আমার 4,000 কেভি এর একটা ট্রান্সফর্মার আমি নিলাম, আর একটা 1,000 কেভি ট্রান্সফর্মার আমি নিই, সো 5,000 কেভি করে দিলাম। হ্যাঁ, কে হয়তো চিন্তা করতে পারে যে আমি একটা 2500 কেভি নিলাম আর একটা 2500 কেভি নিলাম, সো 5,000 কেভি আমি করে দিচ্ছি। এখন বলেন তো আসলে কাতটা ঠিক বা কাতটা ভুল? আসলে এইভাবে বলাটা বেশ মুশকিল। এটা অনেকগুলো জিনিসের উপর ডিপেন্ড করে যে এই ট্রান্সফরমারে যে 2500 কেভি লোড আছে, এটা 2500 কেভি লোড আছে, এই লোডগুলোতে আপনি কী কী চালাবেন বা এই ট্রান্সফরমারের কোন অংশটা আপনি জেনারেটরের মধ্যে রাখবেন বা জেনারেটরের মধ্যে ঠিক কত % লোড আপনি কাভার করবেন, তার উপর ডিপেন্ড করে যে বেসিক্যালি এই ট্রান্সফরমারগুলোর রেটিংটা আমরা কীভাবে সেট করব। তো যদিও মনে করেন মার্কেটে 4,000 কেভি ট্রান্সফরমারটা হচ্ছে সর্বোচ্চ 11 কেভি সাইডে, বাট কোনো কনসালটেন্টই তার যে ট্রান্সফরমারগুলো চয়েস করে সেখানে 3150-এর বেশি নিতে চায় না, কারণ 4,000 কেভি হচ্ছে একদম লাস্ট স্টেজের জিনিস। তো সেই ক্ষেত্রে হয়তো রিস্ক ফ্যাক্টরটা অনেক হাই হয়ে যায়, সেই জন্য 11 কেভি লাইনে আমরা 3150-এর বেশি কোনো ট্রান্সফরমারের দিকে মুভ করতে চাই না। তো এই জিনিসগুলো আসলে কিন্তু আপনাকে রিয়েল লাইফ কনসালটেন্সির মাধ্যমে এই অভিজ্ঞতাটা অর্জন করতে হয়। আবার ধরেন আমি আপনাদেরকে আরেকটা কন্ডিশনের কথা মনে করা দিতে চাই। যেমন ধরেন আপনারা যারা সাবস্টেশনের ডিজাইন নিয়ে ডিল করে থাকেন তারা হয়তো জানেন যে আমাদের বাংলাদেশে যদি আপনার সাবস্টেশনের ক্যাপাসিটি 250 কেভির উপরে চলে যায়, সেই ক্ষেত্রে আপনাকে এইচটি প্যানেল ব্যবহার করতে হয়। সো এইচটি প্যানেলটা মোটামুটি আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে আপনার ভিসিবি ভিত্তিক, একটা হচ্ছে এলবিএস ভিত্তিক। তো যদি আপনি এলবিএস ভিত্তিক চিন্তা করেন সেক্ষেত্রে আমাদের রেটিংটা থাকে সেটা হচ্ছে 315 থেকে শুরু করে 500 কেভি পর্যন্ত আমরা এলবিএস নিয়ে ডিল করতে পারি। আর যদি 500 কেবির উপরে চলে যায় সেক্ষেত্রে আমরা ভিসিবি নিয়ে ডিল করতে পারি। বাট কিছু কিছু প্রজেক্ট থাকে, যেমন ধরেন হয়তো ইউএন প্রজেক্ট। সো ইউএন মানে হচ্ছে ইউনাইটেড নেশনের প্রজেক্ট, বা মনে করেন কেন কোনো অ্যাম্বাসি প্রজেক্ট আছে। তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যেতে পারে যে লোডটা যদিও আপনার 315 কেভি বা 400 কেভি, সো এই ক্ষেত্রেও কিন্তু আমরা ভিসিবি ব্যবহার করতে পারি, কারণ সেই জায়গাতে টাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট না, সেখানে আপনার সিকিউরিটিটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বা সেইখানে আপনি মডার্ন টেকনোলজি ব্যবহার করতেছেন কিনা সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো সেই জন্য যে আপনার প্রজেক্টটা কোন লোকেশনে হচ্ছে, প্রজেক্টটার ক্লায়েন্টটা কারা আছে বা ক্লায়েন্টের চিন্তা ভাবনাটা কেমন আছে, তার উপর ডিপেন্ড করে কিন্তু এইটা কম বেশি চেঞ্জ হতে পারে। তো এই জিনিসগুলো বলার কারণটা হচ্ছে কি, যে আমরা অনেক সময় মনে করি যে আমরা হয়তো একটা প্রজেক্ট একরকম করে করেছি, হয়তো অন্য প্রজেক্টটা হয়তো হুবহু কপি করতে পারি, বা ব্যাপারগুলো কিন্তু এমন হয় না। সো প্রজেক্টের লোকেশনটা অনেক বেশি ম্যাটার করে, প্রজেক্টের ক্লায়েন্ট ম্যাটার করে, ক্লায়েন্টের চিন্তা ভাবনা ম্যাটার করে, বাট প্রজেক্টটা কী টাইপের বিল্ডিং হতে যাচ্ছে তার উপর ডিপেন্ড করে কিন্তু এন্টায়ার ডিজাইন পলিসি চেঞ্জ আসতে পারে। লাইক আমি আরেকটা এক্সাম্পল আমি আপনাদের সামনে আজকে দিতে চাচ্ছি। আমাদের মেন ফোকাস যেমন ডিজাইন বা ড্রয়িংয়ে থাকে, তার থেকে বেশি মেন ফোকাস থাকে হচ্ছে যে ক্লায়েন্টটা আমাকে যে জন্য চয়েস করেছে যে একটা কমপ্লিট একটা সলিউশন দেওয়া। যে ডিজাইন বা ড্রয়িং যদি আপনি একটা বা দুইটা প্রজেক্টে কাজ করেন আপনার একটা আইডিয়া চলে আসবে, বাট এই যে কমপ্লিট একটা সলিউশন দেওয়া, এইটা কিন্তু বেসিক্যালি ক্লায়েন্ট আমাদের কাছে এক্সপেক্ট করে থাকে। যেমন শুরুতে আমরা বলেছিলাম একটা হসপিটালের কাজ, এখন দেখা যেতে পারে যে কোনো একটা ক্লায়েন্ট আপনাকে হয়তো কোনো রেল স্টেশনের জন্য চয়েস করেছে। তো যখন আপনাকে চয়েস করা হয় তখন ডিজাইন বা ড্রয়িংয়ের থেকেও যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে মেথোডোলজিটা ঠিক করে ফেলা, যে আমি রেল স্টেশনের জন্য ঠিক কোন মেথডে আমার ডিজাইনটা প্রিপেয়ার করব, বা কোন কোডটা এখানে অনুসরণ করব, বা কোনটা করলে ক্লায়েন্টের সব দিক থেকে বেটার হবে, এই জিনিসটা আগে ঠিক করা। এবং সেটা যে আপনি ঠিক করতে পেরেছেন সেটা ক্লায়েন্টকে বোঝানো যে আপনার যে পলিসি আছে বা আপনার যে ফরম্যাটটা আছে সেটা কেন বেস্ট পসিবল। যদি আপনি এটা করতে পারেন তাহলে বিলিভ মি যে আপনার ক্যারিয়ারে বেশ ভালোভাবে আপনি উপরের দিকে যেতে পারবেন। আমি লাস্টে আরেকটা জিনিস দিয়ে আমার ভিডিওটা শেষ করবার প্রথম পর্বটা, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে যমুনা যে ব্রিজটা ছিল সেই জায়গাতে কিন্তু আমাদের রোডের পাশে একটা রেল অংশ ছিল, রাইট? এরকম করে একটা রেল অংশ ছিল। তো যেহেতু যমুনা ব্রিজের পাশে আর একটা রেল ব্রিজ হয়েছে, সো এই পাথটা কিন্তু গভর্নমেন্ট রিমুভ করে দিয়ে এই রোডের সাথে অ্যাডজাস্ট করে দেবে। তো সেই জন্য কিন্তু তারা একটা আরএফপি চেয়েছে। আরএফপি মানে হচ্ছে রিকোয়েস্ট ফর প্রপোজাল, যেখানে বিভিন্ন অফিস বা বিভিন্ন কোম্পানি এটা জাস্ট প্রপোজাল শো করতেছে যে এক্স্যাক্টলি
এটাকে তারা কিভাবে করবে, মানে এই রেল অংশটাকে তারা কিভাবে রিমুভ করে রোডের সাথে অ্যালাইনমেন্ট করবে। তো সেইখানে যে ইলেকট্রিক্যাল পার্টটা আছে, সো ইলেকট্রিক্যাল পার্টের মধ্যে কী থাকবে, যে এক্সিস্টিং যে পোলগুলো আছে বা যে লাইটগুলো আছে, এইটাকে আপনি কিভাবে ঠিক করবেন, মানে এই স্ট্রিট লাইটগুলোকে কীভাবে অ্যাকোমোডেট করবেন, বা এই স্ট্রিট লাইট যদি নতুন করে লাগে সেক্ষেত্রে আপনার চিন্তা ভাবনা কেমন আছে, বা এই স্ট্রিট লাইট বসানোর সময় আপনি এক্সিস্টিং যে ট্রান্সমিশন পোলটা আছে, যেমন 230 কেবি লাইনগুলো আছে, সেগুলোকে আপনি কীভাবে রক্ষণাবেক্ষণ করবেন, সেটার একটা মেথোডোলজি আপনাকে লিখতে হবে। তো রিয়েল লাইফে আসলে ব্যাপারগুলো কিন্তু এইভাবে ডিল করা হয়। যারা টপ কনসালটেন্ট তারা কিন্তু এই প্রজেক্টগুলো নেয় এবং তারা তাদের রাইটিংয়ের মাধ্যমে বা তাদের প্রেজেন্টেশনের মাধ্যমে ক্লায়েন্টকে এটা এনশিওর করে যে তার যে থিঙ্কিংটা আছে বা তার যে চিন্তা ভাবনাটা আছে সেটা তার প্রজেক্টের জন্য বেস্ট। তো যখন আপনি এইটা এনশিওর করতে পারবেন, আপনার জ্ঞান বলেন, আপনার বুদ্ধি বলেন, বা আপনার যে চারপাশে যে নলেজগুলো আছে এটা দিয়ে, তখন হচ্ছে এই যে সেক্টরে যারা টপ লেভেলে কম্পিট করে তাদের সাথে হয়তো আপনি নিজেকে কম্পিটিশনের লেভেলে নিয়ে যেতে পারেন। তো এর বাইরে যারা আমরা আসি, যারা এই থিঙ্কিংয়ের জগৎ থেকে পিছিয়ে পড়েছি, যারা হয়তো অনেক সময় কপি পেস্ট করি, বন্যের ড্রয়িং দেখে কপি করে ফেলি, তাদের কিন্তু খুব উপর লেভেলে যাওয়াটা বেশি মুশকিল হয়ে পড়ে। একটা এক্সাম্পল আমি আপনাদের সামনে দিতে চাচ্ছি। যেমন ধরেন আমাদের অনেকেই আছেন যে হয়তো কোনো ক্লায়েন্ট আরএসসি অডিট প্রবলেম ফেস করছে, তো তখন হয়তো সে তার ড্রয়িংগুলো সুন্দর করে গুছিয়ে দিল বা আরএসসি অডিটটা ঠিক মতো পাস করিয়ে দিল। বাট আপনি কখনো খেয়াল করে দেখেছেন যে ওই সেম ক্লায়েন্ট যখন নতুন কোনো গার্মেন্টস ডিজাইন করতে চায় বা নতুন কোনো প্রজেক্ট হাতে নেয়, সে কিন্তু আর ওই পার্সনের কাছে যায় না, সে যায় কি টপ কোনো কনসালটেন্টের কাছে। কারণ সেটা বিলিভ করে যে টপ কনসালটেন্ট থাকে, সে তার একদম জিরো থেকে তার জন্য যেটা বেস্ট পসিবল সিনারি হবে সেটা এনশিওর করতে পারবে। তো সেই জন্য আমাদের যেমন ধরেন ডিজাইন বা ড্রয়িং অনেক ভালো হতে হয়, সেই সাথে আমাদের থিঙ্কিংটা অনেক বেশি পরিষ্কার রাখতে হয়, চারপাশের নলেজগুলো অনেক ভালো করে গ্যাদার করতে হয়। তো এই জন্য আমি আবারও বলি যে আলটিমেটলি আমাদের যাদের লক্ষ্য হচ্ছে রিয়েল লাইফ কনসালটেন্সি করা, তাদের দুটো জিনিসের দিকে মনোযোগ দেওয়া উচিত। একটা হচ্ছে যে প্রজেক্টে আপনি কাজ করেন না কেন, একতলা বিল্ডিং হোক না কেন, তার কমপ্লিট সিনারিওটা আপনি খুব ভালো করে বুঝবেন যে এইটা আসলে ঠিক কীভাবে হচ্ছে এবং কেন হচ্ছে, এইটা খুব মাথার মধ্যে নিয়ে যাবেন। তারপর একটা হচ্ছে যে এই প্রজেক্টে যে কাজগুলো হয়েছে সেটা যদি আপনি নিজে করতেন, এর থেকে বেটার ওয়েতে কীভাবে করতেন, যাতে করে ক্লায়েন্ট এই মুভমেন্টে যে লাভ করতেছে ঠিক তার থেকে বেশি লাভ করতো। যদি আপনি 3টা বা 4টা প্রজেক্টে কাজগুলো ঠিকমতো করে ফেলতে পারেন, তাহলে দেখবেন যে আপনার এখনকার যে থিঙ্কিংটা আছে সেটা নেক্সট টাইম এর থেকে বেটার থিঙ্কিংয়ের দিকে চলে আসবে। ওকে, তো আজকে যেহেতু আমাদের প্রথম পর্ব, তো এই জন্য আমি হয়তো খুব ডেপথের দিকে যাবো না, জাস্ট আমি আপনাদের সিনারিগুলো বলার চেষ্টা করলাম যে রিয়েল লাইফ আসলে কাজগুলো কেমন হয়। তো আমরা আশা করি নেক্সট ভিডিওতে আমরা হয়তো আরেকটু ডেপথের দিকে যাবো। তত সময় পর্যন্ত আপনাদের সবাইকে শুভরাত্রি।